হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি বার্ন টু বি ভিলেন। লিখনিতে মিঠু বুড়ি। সিড লাগছে সিড। সিড একসময় মুখ তুলে তাকালো মেয়েটির কণ্ঠা থেকে, ঘরে ডুবে তাকালো লিপস্টিক ঘেটে যাওয়া রঙিন উষ্টাদয়ে। নেশালো দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও আঁকড়ে ধরল উষ্টাজোড়া। মেয়েটি সিডের বুকে শার্ট খামচে ধরে হাতের নখের দ্বারা। এই আপত্তিকর দৃশ্য চক্ষুগোচর অবলক্ষণ করে দরজার আড়ালে থাকা রমণী বুক কেঁপে উঠল। তৎক্ষণাৎ বিস্ময় কুলে থাকা স্থির কৃষ্ণকালো আক্ষিদয় শুকনো কোল ভরে উঠল যন্ত্রণা মাখা অশ্রুতে। যখন সিড তার বেল্ট খুলতে উদ্যত হয়, তখনই জড়বৎ মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে থাকা মেয়েটির ঠোঁট থেকে হঠাৎ বেরিয়ে এলো তীব্র ঘৃণার শব্দ। ছি! রমণীর মুখশ্রিত ক্ষীণ শব্দটি কর্ণকুহরে পৌঁছাতেই সিড চমকে উঠল। চকিতে সামনে তাকাতেই বরফ গলা হিমস্পর্শী শিহরণ শিরধারা বেয়ে গড়িয়ে পড়ল তরাক। সাদা গাউন পরা এক মেয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। মেয়েটি ভেজা চোখে তাকিয়ে আছে সিডের দিকে। সিডের গলা শুকিয়ে এলো, অনিচ্ছা সত্ত্বেও ঢুক গিলল। এদিকে অপর অর্ধনগ্ন মেয়েটি তড়িঘড়ি করে নিজেকে ঢেকে সিডের আড়ালে লুকিয়ে পড়ল। সম্মুখে থাকা মেয়েটি সিডের অপ্রস্তুত মুখের দিকে স্থির চোখে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, 2 দিন পর আমাদের বিয়ে, আর তুমি এখানে ফষ্টি নষ্টি করছো? ছি সিড, ছি! সহসায় তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না সিড। কিছুক্ষণ নীরব থেকে বেল্ট ঠিক করে সিড অতঃপর হঠাৎ করে বাঁকা হেসে গা ছাড়া ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে প্রশ্নের বিপরীত পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, সো হোয়াট? সাদা গাউন পরা মেয়েটি অগ্নিবৎ নারীর মতো তেজদীপ্ত পদচ্ছেদে 2 কদম এগিয়ে এলো। তার চোখে অশ্রুর সাথে তীব্র জ্বালা। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, যেই আমি জীবনে কখনো পরপুরুষের দিকে ফিরেও তাকাইনি, সেই তুমি আমার বাগদত্তা। তুমি কিনা আমার অগোচরে বাইরের মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করছো? সিডের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ঠান্ডা গলায় হেসে অনুতপ্ত কিংবা ভয়ের বিপরীত কটাক্ষ করে বলল, আহ, এই জন্যই তোমাদের আমার সহ্য হয় না। এগুলোকে নষ্টামি বলে না, এগুলোকে এনজয় বলে। আমাদের বয়সী ছেলেরা একটু এমন করেই। ইউ আর সো ব্যাকডেট বেবি। আত্মাগ্লানি এবং লজ্জার পরিবর্তে এহেন সুস্পষ্ট জবাবে মেয়েটি ভেজা চোয়াল পেশিগুলো শক্ত হয়ে উঠল। চোখের কৃষ্ণ তারায় জ্বলজ্বল উঠল অগ্নিশিখা। মেয়েটি হঠাৎ খেকিয়ে উঠল, এসবে যদি করবে তাহলে আমাকে বিয়ে কেন করছো? শেষ কথায় চেঁচিয়ে উঠতে সিড ঝট করে মেয়েটির মুখের সামনে আঙুল তুলে চিবিয়ে চিবিয়ে বলল, চুপ! তোকে আমি বিয়ে করছি না। তোর বাপ তোকে আমার সাথে বিয়ে দিচ্ছে শুধুমাত্র নমিনেশনের জন্য। মেয়েটির সকল তেজ যেন এক নিমেষেই নিভে গেল। বুক ভেঙে আবারও ফুঁপিয়ে উঠল সে। পাথরের কোমল গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। সিড বাঁকা হাসল, ঠোঁট কামড়ে মেয়েটির মুখের কাছে মুখ এনে কণ্ঠহীন সুরে বলল, ডোন্ট ক্রাই বেবি। তুমি হবে আমার ঘরের রানী। এসব বাইরের মেয়ে সারা জীবন বাহিরেই থাকবে। আমার ঘরের রানী হয়ে থাকবে তো তুমি। আমার প্রথম সন্তান আসবে তোমার গর্ভে থেকেই। মেয়েটি শক্ত ঢোকের মাধ্যমে কান্না গিলে নিল। এবার ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য সুরে হেসে বলে উঠল, আহ, তোমার কি মনে হয় এত কিছুর পরেও আমি তোমাকে বিয়ে করব? সিট সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে ঠোঁট কামড়ে রহস্যময় ভঙ্গিতে হাসল। সময় নিয়ে শার্টের বোতাম লাগিয়ে ঠোঁটের এক কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ধীরে ধীরে বলল, বিয়ে তো আমি এখন করতামই না, তাও আবার তোর মতো একটা রুগীকে শুধু ড্যাডের কথা ফেলতে পারি না বলে করছি। সংসারে প্যাচে জড়ানোর মতো ছেলে সিড তালুকদার নয়। তবে তোকে বিয়ে করার পেছনে আরেকটা কারণ আছে বেবি গার্ল।
বিশ্বাস করো ইমামা বেবি গার্ল, তোমার মতো সুন্দর মেয়ে আমি আমার জীবনে আর একটাও দেখিনি। শুধু তোমার রূপের জন্যই আমি তোকে বিয়ে করছি, কারণ ছেলেরা ঘরের জন্য অলওয়েজ বেস্টটাই চায়। তারপর একটু থেমে তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, আর কি বললে? আমাকে বিয়ে করবে না? পারো তো গিয়ে তোমার বাবার সামনে বলো, যদি সাহস থাকে যাও, বিয়ে ক্যান্সেল করো। শেষ কথাগুলো অবজ্ঞার সাথে ছুড়ে দিল সিড। ইমামার চোখে আবারও অশ্রুতে ঝাপসা হয়ে এলো। ওর কণ্ঠ কাঁপছে, থুতনি বারবার ভেঙে আসছে। কিন্তু না, ইমামা এবার আর কাঁদল না। সিডকে অবাক করে দিয়ে হঠাৎ করেই শব্দ করে হাসতে হাসতে শুরু করলো। ইমামা হাসতে হাসতে আকস্মিক পা থেকে 4 ইঞ্চি হিলটি খুলে ফেলল। তারপর আর কাউকে কিছু বলার সুযোগ দিল না। হিলের তীক্ষ্ণ ধারালো অংশটি এক আঘাতে সুবিশাল আয়নাটা এক লোমায় ভেঙে ফেলল। সিড ভরকে যায় ইমামার এরূপ শীতল আচরণে। ইমামা এক টুকরো কাঁচ তুলে নিল, ধীরে ধীরে এগোতে থাকলো সিডের দিকে। ইমামা যাতে এগোচ্ছে, সিড ততই পিছিয়ে যায়। সিডের শরীরে গিয়ে ঠেকলো দেওয়ালের সাথে। ইমামা বরফ গলায় শীতল হাসি ছুড়ে দিল সচকিত সিডের শঙ্কিত মুখে। আমি ইমামা ওয়াসিম, কারোর অপশন না। যেটা আমার সেটা শুধুই আমার, আর যেটা আমার হবে না সেটা অন্য কারও হবে না। ইউ বাস্টার্ড। সিড তালুকদার বলে ক্ষিপ্ত গতিতে কাছের টুকরো তীক্ষ্ণ অংশটি সিডের প্রাইভেট পার্সের ভিতরে চালিয়ে দিল ইমামা। সিড চিৎকার করে ওঠার আগেই ইমামা কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। গুলশানের আভিজাত্য রেস্টুরেন্টটা আজ আলোয় ঝলমলে সাজে সেজেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র নাতনির জন্মদিন বলে কথা। চমকপ্রদ আয়োজনের শেষ নেই। লাল কালো কার্পেট মোড়ানো প্রবেশপথ, আর সোনালি ঝাড়বাতির আলোয় ঝলসে উঠছে ভেতরের পরিবেশ। সুগন্ধি ফুলের সাজ আর মৃদু ওয়েস্টার্ন মিউজিক মিলেমিশে তৈরি করেছে এক রাজকীয় আভা। পার্টির কেন্দ্র পুলের এক পাশে দাঁড়িয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর জামাতা স্টিফেন। স্টিফেন একজন সফল ব্যবসায়ী, যদিও নামেই সে ব্যবসায়ী, প্রকৃতপক্ষে সে কালো জগতের ভয়ানক খেলোয়াড়। ইতালিয়ান এই নাগরিকের সাথে আন্ডারগ্রাউন্ডের কত শত ছায়ামূর্তি লিঙ্ক অফ রয়েছে তা আজও গোপন। তার ডাকেই আজকে আসরে ইতালি থেকে এসেছে নামি দামি সব কুখ্যাত লোকজন। স্টিফেনের চারপাশে তার কয়েকজন পার্টনার ওয়াইন গ্লাসে হাতে ডিসকাশনে মগ্ন। অথচ এই ভিড়ের মধ্যে আলাদা করে চিনে নিতে কোনো অসুবিধা হচ্ছিল না এখানকার সবচেয়ে সুউচ্চ ও সুদর্শন লোকটাকে। ঘাড় গম্ভীর, সে নির্বিকার ভঙ্গিতে লেমন মিন্টের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে মতন বাজ পাখির চোখে বারবার চারপাশ স্ক্যান করছে। কিন্তু এই জমকানো পার্টির ভিড়ে সবচেয়ে বেশি দৃষ্টি কাটছিল তার হাত। লোকটার হাত ভরা ট্যাটু যেন গল্পের খণ্ডচিত্র। অবাক করে দেওয়ার মতো অদ্ভুত শিল্পকলা। কবজির কাছে ক্রস করা 2টি তলোয়ার, মাঝখানে খোদাই করা ডস্ট মরস আর ডস্ট রেইস, যার অর্থ 2টি পৃথিবী, 2টি রাজা। তলোয়ারের পাশেই ডানা মেলা এক দেবদূত, যেটা দেখতে এমন যেন যুদ্ধক্ষেত্র নামার আহ্বান জানাচ্ছে কেউ। আর তার নিচে স্পষ্ট জলজল অক্ষরে লেখা আর কে। একই সাথে ফুল সাইডের ঝলমল আলোয় লোকটার বাঁ হাতটা যেন তার নিজস্ব এক পৃথিবী তৈরি করে নিয়েছে। চাঁদের অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিটি কলা পরপর খোদাই করা তার হাতে। তার ঠিক পাশেই অনন্তের প্রতীক, নিঃশব্দে ঘোষণা করা সীমাবিহীন সময় আর অসীম ক্ষমতার দম্ভ। প্রতিটি আঙ্গুলগুলোতে প্রতীকীয় খোদাই। কনিষ্ঠ আঙ্গুলে জড়িয়ে থাকা সাপটা যেন নিজেই নিজের লেজ দিয়ে জন্ম মৃত্যুর
চক্রকে অমর করে রেখেছে। অনামিকায় দীর্ঘায়িত নর্থ স্টার, দিশাহীন অন্ধকার আলোয় পথ প্রদর্শক, মধ্যমায় আঁকা মানব চোখে শীতল অথচ বয়াল, যেন সব আড়ালে ভেদ করে দেখতে পাচ্ছে অদৃশ্য অন্ধকারে গভীরতম গোপন। পার্টির সকলের নজর তার দিকে থাকলেও তার দৃষ্টিতে ছিল রহস্য। রহস্যময় মানব যখনই গ্লাসে চুমুক বসাতে যাবে, তখনই হঠাৎ এক ক্রন্দরত রমণী অপর দিক থেকে ছুটে এসে ধাক্কা খেল তার সঙ্গে। লোকটার হাতে ধরা লেমন টি মিনেটের গ্লাসটা মুহূর্তে নিচে পড়ে বিকট শব্দে চুরচুর করে ভেঙে গেল। লোকটা যেই না হিংস্র গর্জন দিয়ে উঠবে, তার আগেই মেয়েটি নতশ্রী মুখে কাপা কণ্ঠে তড়িঘড়ি করে বলল, সরি সরি, আই এম সো সরি। মেয়েটির ভেজা অসহায় ফিসফিস কণ্ঠে লোকটার রোদ মুখটা মুহূর্তেই থমকে গেল। চোখ থেকে কালো সানগ্লাস সরিয়ে চোখে মেলে তাকাতেই যেন বজ্রহত হলো। অশ্রুসিক্ত সেই মুখের দীপ্তি, ব্যথায় উদ্ভাসিত হলো তার সমুদ্র নীল চোখ। ক্ষমা চেয়ে মেয়েটি মুখ না তুলেই হাতের পিঠে চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল। লোকটা গম্ভীর ভঙ্গিতে গ্রীবা বাঁকিয়ে চেয়ে রইল মেয়েটি যাওয়ার পানে। মেয়েটি সূর্যের তেজস্ক্রিয় রশ্মির ন্যায় রক্তিম কেশরাশি দীপ্ত লোকটার দৃষ্টি আবারও আলোকিত করে তোলে। মেয়েটি আড়াল মিলিয়ে গেলেও তার চোখে সরে না। সবটা লক্ষ্য করে পাশে দাঁড়িয়ে থাকা স্টিফেন ঠোঁট বাঁকিয়ে হাসি দিয়ে রহস্যময় মানবকে বলল, সো বিউটিফুল না? দৃষ্টি তখনও সরেনি। মেয়েটি অদৃশ্য হয়ে যাওয়ায় পথ পানে পাথরের মতো গম্ভীর মুখে চেয়ে থেকে লোকটা গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, হু ইজ শি? স্টিফেন ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, ইমামা ওয়াসিম, আমার শালার বাগদত্তা। ঠিক তখনই মিউজিক বক্সের সুর ভেসে এলো। শব্দের আড়ালে হয়ে গেল লোকটার ফিসফিস কণ্ঠ। কেক কাটার সময় হয়ে যাওয়ায় স্টিফেন সকলে তাড়া দিয়ে নিয়ে গেল কেক কাটিং স্ট্যান্ডে। চারপাশে ফাঁকা হয়ে গেলেও লোকটা নড়ল না। তার দৃষ্টি গিয়ে ঠেকল কিছু দূরে, ঠিক সেই জায়গায় যেখানে পড়েছিল তার হাত থেকে ছিটকে যাওয়া লেমনেড ট্রি। এক বিড়াল এসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জিভ দিয়ে চাটতে শুরু করলো তরলটুকু। কয়েক সেকেন্ডের মধ্যেই বিড়ালটি মুখ থেকে ফেনা বের হতে লাগলো। তারপর অচিরে কাঁপতে কাঁপতে হঠাৎ করেই বিড়ালটি নিস্তেজ হয়ে পড়ল ঘাসের উপর। বাগানের এক কোণে বসে অশ্রুসিক্ত মুখে কাঁদছিল ইমামা। সিডের সাথে তার প্রণয়ের কোনো সম্পর্ক ছিল না। সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্তেই এই বাগদান এগোচ্ছিল। অথচ সিড যে এতটা দুশ্চরিত্রের মানুষ, তাই ইমামা কোনোদিনও কল্পনা করতে পারেনি। আর যদি সে সিডকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমে না যেত, তাহলে হয়তো সিড সেই আসল রূপটা কোনোদিনও তার চোখে ধরা পড়তো না। স্মৃতির সেই মুহূর্ত মনে পড়তেই ইমামার বুক ফেটে কান্না বেড়ে গেল। ঘাসের উপর বসে হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে দীর্ঘক্ষণ ধরে কাঁদছিল ইমামা। অথচ ভরা পাটি একবারও কেউ খোঁজ নিতে আসেনি তার। হয়তো তার অনুপস্থিত কারোর নজর ধরা পড়েনি, এটা ভাবতে আবারও ফুঁফিয়ে উঠল ইমামা। তখনই পাশ দিয়ে যাচ্ছিল সেই অদ্ভুত রহস্যময়ী মানবটা। কান্নার শব্দ প্রথমে অপেক্ষা করলেও হঠাৎ চোখে পড়ল সে ইলাল কেশরাশি। তার পদক্ষেপ হঠাৎ থেমে গেল। দূর থেকে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করল ইমামাকে। হাঁটুর ভাঁজে মুখ গুজে কাঁদতে থাকা মেয়েটির পিঠের চুলগুলো সামনে ঝুঁকে রয়েছে। ভেঙে পড়া দেহর পলক কাঁপছে কান্নার তোড়ে। পিঠদেশ যে অনাবৃত। ক্রন্দরত মেয়েটা নিজের অবস্থার দিকে খেয়ালই নেই বিন্দুমাত্র। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই চিতাবাঘের মতো নিঃশব্দে পদক্ষেপে কাছে এগিয়ে এলো সে। লোকটা কাছে এসে দৃষ্টি সরিয়ে নিল অন্যদিকে। তারপর নিঃশব্দে নিজের কোট খুলে আলতোভাবে ইমামার পিঠের উপর চাপিয়ে দিল। হনহন করে চলে গেল সোজা পথে। একবারও পিছনে ফিরে তাকালো না। একটি কাচের ঘর, নিস্তব্ধ, অন্ধকারাচ্ছন্ন।
কাছের ফাঁক গড়িয়ে পশ্চিম দিকে দেখা যাচ্ছে একটি ছোট্ট ঝর্ণা। বাহিরের ঝর্ণার টুপটাপ শব্দ ভেতরে প্রতিধ্বনির মতো ভাসছে। চারিদিকে বিশাল বৃক্ষের ছায়া যেন কাছের দেওয়ালে আঁকাবাঁকা দানবীয় ছোঁয়া ফেলে রেখেছে। ঘরের মাঝখানে এক মানবদেহ ঝুলছে। আদো আলোয় মুখটা এতটাই ছায়া ঘেরা যে তার বেদনার আকৃতি কেবল আঁচ করা যাচ্ছে, কিন্তু বোঝা যায় না। পাশের টেবিলে সাজানো ধারালো অস্ত্রগুলো অশুভ মৃদু ঝিলিক দিচ্ছে। কালো ওভারকোটে ঢাকা এক মানব নীরবে বসে ইস্পাতের ঘর্ষণে ছুরির ধার শোনাচ্ছে। খিচ খিচ শব্দটা পুরো ঘর জুড়ে ঠান্ডা শীতলতা ছড়িয়ে দিচ্ছে। ছুরিটা তীক্ষ্ণ হয়ে উঠতেই সে উঠে দাঁড়ালো। অতঃপর ধীর গম্ভীর পদক্ষেপ এগিয়ে গেল ঝুলন্ত মানবের দিকে। প্রথমে প্লাস দিয়ে একে একে করে নখগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলল। রক্তের গরম ছিটে কাছের ছোপ ছোপ লাল দাগ টেনে দিল। নখ উঠতে থাকতে দেহটা ঝাঁকুনি খেয়ে ছটফট করলো, কিন্তু মুখ বাঁধা কাপড়ের কারণে কোনো চিৎকার বের হলো না। এরপর ছুরির ধার দিয়ে প্রতিটি আঙ্গুল একে একে কেটে ফেলল সে। ছপ ছপ শব্দের ধ্বনি হয়। মাংস ছিঁড়ে হাড় থেকে আলাদা হওয়ার কর্কশ শব্দে কাছের ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুর্বদ্ধ দেহটা কাঁপছে, শ্বাস নিতে গিয়ে হাঁপাচ্ছে, তবুও কোনো আওয়াজ নেই। তারপর হঠাৎ সে এক কোপে গোড়ালি থেকে পা আলাদা করে দিল। ঝুলন্ত দেহটা প্রবল এক ঝাঁকুনি খেল। নিজের রাখা পাত্রে পা থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। মোটা হাড়ের ফাঁক ঘুরে তরল মগজ বের হয়ে আসছে। সেই তরল ওভারকোট পরিহিত মানব ঠান্ডা নিষ্ঠুরতায় সংগ্রহ করল। অতঃপর তার ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। ছুরি দিয়েই সেই ঝুলন্ত দেহটার গাল ছিঁড়ে দিল। তারপর পাত্রের রক্ত আর হাড়ের মগজ মিশিয়ে সেই তরল মুখে দিয়ে জোর করে ভেতরে ঢুকে দিল। লোকটা পাগল প্রায়, যন্ত্রণায় কাঁপতে লাগলো। চোখ উল্টে গিয়ে শিরদাঁড়া ছটফট করে উঠল। পুরো শরীরটা কাঁপছে, কিন্তু মুখ থেকে বেরোচ্ছে না, শুধু দম বন্ধ করা উহুচ উহুচ শব্দ। কাছের ঘরটার ভিতরে রক্তের গন্ধ ঘন কুয়াশা মতো ছড়িয়ে পড়েছে। আদো আলোয় নিস্তব্ধ ঘরটা যেন পরিণত হয়েছে এক জীবন্ত নরক। ওভারকোটে ঢাকা অন্ধকারাচ্ছন্ন মানবটা, যার কালো কাপের আড়ালে মুখের এক টুকরো রেখাও ধরা পড়ে না, সে এবার সত্যিকারের নরকের খেলা শুরু করলো। তার হাতে ঝলসে উঠল ধারালো ছুরি। ঝুলন্ত দেহটার কাটা গোড়ালির অংশে ছুরিটা বসিয়ে সে ঠান্ডা নির্লিপ্ততায় এক ইঞ্চি করে কেটে উপরে উঠতে লাগলো। প্রতিটি কোপে মাংস ছিঁড়ে যাওয়ার কর্কশ শব্দে কাছের ঘরের ভেতরে প্রতিধ্বনির মতো বাজতে থাকে। ধীরে ধীরে ছুরির ধার যখন নাভির কাছে পৌঁছালো, তখনই অন্তরের অশান্ত অন্ধকার প্রকাশ পেল। দেহটা হঠাৎ ফেটে গিয়ে পেটের ভেতরে নাড়ি ভুড়ি থক থক করে বেরিয়ে ঝরে পড়ল। কিছু অংশ ছিটকে গিয়ে লেগে গেল কালো ওভারকোটে। ঠিক সেই মুহূর্তেই যন্ত্রণার সবটুকু উপভোগ করা মানুষটার ধৈর্য ভেঙে গেল। চোখের ভেতরে লুকানো দানব জেগে উঠল। সে এক প্রচণ্ড আক্রোশে ঝাপটে ধরল ছুরিটা। অতঃপর এক কোপে ঝুলন্ত দেহর মাথাটা শরীর থেকে আলাদা করে দিল। মাথা ঝুঁকে গিয়ে দুলতে থাকলো। রক্তে ছিটকে কাছের দেওয়ালে লাল দাগ এঁকে দিল।
পরক্ষণে সে নিজের ওভারকোটটা ক্ষিপ্ত ভঙ্গিতে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। অন্ধকারে ঢাকা তার শরীর মুহূর্তেই অন্য এক রূপ নিল। মুখটা এখনো কালো ক্যাপের নিচে ঢাকা, তবে অন্ধকারের ফাঁক গড়ে বেরিয়ে এলো কণ্ঠের ঘা শিউরে দেওয়া বিকৃত খসখসে হাসি। হাসিটা প্রতিধ্বনিত হয়ে কাচের দেওয়ালে বেয়ে ফিরে এলো। এ যেন চারপাশে আরো শত শত ছায়া দাঁড়িয়ে একই সাথে হাসছে। বাহিরের ঝর্ণার নিরহ স্রোত হঠাৎই যেন এই হাসির সাথে তাল মিলিয়ে উঠল, টুপটাপ টুপটাপ মৃত্যুর ঢোলের মতো। ঘরের বাতাসে এখন ঘা ঘিরঘিরে রক্তের গন্ধ ঘন হয়ে জমে আছে। নাড়ি ভুড়ির থকথকে টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝের দিকে তাকালে মনে হবে কারো বক্ষণ অপেক্ষামান শিকার। সে ছায়া ঢাকা মানুষটা এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাতের ছুরি থেকে এখনো রক্ত টপ টপ করে পড়ছে। নিচ থেকে ভেসে আসা শব্দের চোখে পাতায় আলতো করে লেগে থাকা অবশিষ্ট ঘুমের রেশটুকু কেটে গেল। তন্দ্রাচ্ছন্ন ভাবটুকু কাটিয়ে গা ছাড়া ভঙ্গিতে চোখ মুখ কুঁচকে উঠল ইমামা। চোখ দুটো মৌমাছি ধ্বংসনের মতো ফুলে আছে। চোখের নিচে রাত্রি জাগরণের স্পষ্ট ছাপ। গোলাপ বর্ণের মুখায়বের অবস্থা করুণ। কাল সারা রাত কেঁদেছি ইমামা। সচক্ষে দেখা সেই বীভৎস দৃশ্য আর ধোঁকাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। কোনোভাবে সে বিয়েটা আটকাবে সেই উপায়টুকুও নেই। ইমান ওয়াসিম এই বিয়ের কখনোই ভাঙতে দেবেন না। গায়ে ওড়না ছাপিয়ে উঠে দাঁড়ালো ইমামা। বাতাসে ভেসে আসা আওয়াজ অনুসরণ করে নিচে যেতে যেতেই টিভিতে চলতে থাকা নিউজটা শুনল। কাল রাত থেকে ডিজিপির ছেলে মিসিং। সদর দরজার সামনে ভিড় দেখে সেদিকে এগিয়ে গেল ইমামা। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে প্রথমেই চোখে পড়ল ইমান ওয়াসিমের চিন্তিত মুখ। ইমামা পাশে ফিরে দেখল তার ভাই ইমনের আতঙ্ক ভরা মুখ। তারপর একে একে সকলে অভিব্যক্তি অবলোকন করল। প্রত্যেকের চোখ মুখে একই ভয়ের ছাপ। তাদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই বুকের ভেতরে হিম নেমে এলো তার। একটা কফিন, ভেতরে পিডের দেহের টুকরো টুকরো অংশের উপর রাখা তার কাটা মাথাটা। ভয়ঙ্কর দৃশ্য দেখে ইমামা মুখমণ্ডল বিকৃত হয়ে গেল, শরীরে শীতল হয়ে ওঠে। ওদিকে ইমান সাহেব উৎকণ্ঠিত মুখে বারবার কারোর সঙ্গে ফোনে যোগাযোগ চেষ্টা করছেন। ইমামা কাঁপতে কাঁপতে হঠাৎ লক্ষ্য করল সিডের মাথার উপরে একটা ছোট্ট চিরকুট রাখা। কাপা হাতে সেটা তুলে নিতে ওর সারা শরীর শিহরে উঠল। চিরকুটে অক্ষর রক্ত দিয়ে লেখা, তোমার চোখে মানায় কেবল আমার লাভ টর্চার অশ্রু, মাই ফাকিং ডার্ক রেড